বৃষ্টিতে বসে থাকা এক কাঁদছে এমন মেয়েকে দেখে ছেলেটি বলল, আমার বাড়ি চলো। তারপর যা ঘটল তাতে মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এটি মুম্বাইয়ের একটি সত্য কাহিনী। সেখানে রাতে অত্যন্ত জোরে বৃষ্টি হচ্ছিল এবং চারদিকে নিস্তব্ধতা ছিল। সেই জনশূন্য রাস্তায় আদিত্য মালহোত্রা নিজের কালো গাড়ি নিয়ে মিটিং থেকে ফিরছিল। বৃষ্টি এতটাই জোরে ছিল যে ওয়াইপারগুলো অকেজো মনে হচ্ছিল। তখনই ইউটার্ন নেওয়ার সময় তার হেডলাইটের আলো ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের ওপর পড়ল। সে পুরোপুরি ভিজে গিয়েছিল, মাথা নিচু করেছিল, হাত কাঁপছিল, যেন ভয়ে পাথর হয়ে গিয়েছিল। আদিত্য এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার মনে হল যে মেয়েটির গালে টাটকা আঁচড়ের দাগ ছিল এবং তার চোখে গভীর আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মন অস্থির হয়ে উঠল। সে হঠাৎ ব্রেক কষল, গাড়ি রিভার্স করল এবং ঠিক সেই জায়গায় ফিরে এলো। বৃষ্টি তখনও প্রবল ছিল। আদিত্য ছাতা নিয়ে নামল এবং মেয়েটির কাছে পৌঁছাল। শুনুন, আপনি ঠিক আছেন তো? সে নরম গলায় জিজ্ঞেস করল। মেয়েটি মাথা তুলল, চোখগুলো লাল ছিল, যেন অনেক কেঁদেছে। আপনি আপনি এখান থেকে চলে যান, সে কাঁপানো গলায় বলল। আদিত্য এক মুহূর্ত থামল। তার মনে হলো হয়তো সে সাহায্য চায় না, কিন্তু তখনই সে দেখল যে ঠান্ডায় মেয়েটির ঠোঁট কাঁপছিল এবং সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছিল না। সে বলল, আমি আপনাকে বিরক্ত করছি না, কিন্তু এত রাতে আর বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়, আপনি অসুস্থ হয়ে পড়বেন। মেয়েটি চুপ করে থাকল। আদিত্য সাহস করে বলল, আমার বাড়ি কাছেই, শুধু বৃষ্টি থামা পর্যন্ত চলুন, তারপর যেখানে বলবেন ছেড়ে দেব। এই কথা শুনেই তার চোখে জল এসে গেল। না, আমি কোথাও যাব না, আপনি শুধু চলে যান, সে ভাঙা গলায় বলল। এবার আদিত্য বুঝতে পারল যে বিষয়টা শুধু বৃষ্টির নয়। সে নিজের ফোনটা এগিয়ে দিল। আমাকে বিশ্বাস করবেন না, এই ফোনটা নিন, কাউকেও কল করে দিন। যদি আমি ভুল মনে হয় তবে আমি চলে যাব। মেয়েটি ফোনের দিকে এবং তারপর আদিত্যের দিকে তাকালো। সম্ভবত তার প্রথমবার কাউকে বিশ্বাস করতে ইচ্ছে হলো। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে মাথা নাড়ল। আদিত্য গাড়ির দরজা খুলে দিল। সে ধীরে ধীরে ভেতরে বসে পড়ল, যেন তার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। গাড়ি চলতে শুরু করল। পুরো রাস্তা দুজনেই চুপ ছিল। আদিত্য আয়নায় তাকে দেখছিল, আর সে বাইরের দিকে তাকিয়েছিল এবং তার চোখ দিয়ে জল ঝরছিল। কিছুক্ষণ পর গাড়ি একটি বড় সাদা বাংলোর সামনে থামল। পৌঁছে গেছি, আদিত্য বলল। সে তাকে ভেতরে নিয়ে গেল। বাড়িটা শান্ত ছিল, শুধু ঘড়ির আওয়াজ আসছিল। সে একটি ঘর খুলে দিল। এটি আমার বোনের ঘর, আপনি স্নান করে নিন, আলমারিতে কাপড় পেয়ে যাবেন, আমি বাইরে আছি। এতটুকু বলে সে চলে গেল। দরজা বন্ধ হতেই মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সে মুখে হাত দিয়ে ফেলল এবং নিঃশব্দে কাঁদতে লাগল, যেন ভেতরের সমস্ত যন্ত্রণা বেরিয়ে আসছিল। অনেকক্ষণ পর সে স্নান করে বাইরে এলো। সে শুকনো কাপড় পরে নিয়েছিল, কিন্তু মুখ তখনও ক্লান্ত আর ভীত ছিল। ওদিকে আদিত্য খাবার সাজিয়ে রেখেছিল। সে বলল, আসুন একটু খেয়ে নিন। মেয়েটি বলল, আমার খিদে নেই। আদিত্য কিছু বলল না, শুধু প্লেটটি দাঁড় দিকে বাড়িয়ে দিল। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ খেতে শুরু করল, যেন অনেক সময় ধরে সে ক্ষুধার্ত। আদিত্য চুপচাপ তাকে দেখছিল। এখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে মেয়েটি কোনো বড় বিপদে পড়ে এসছে। খাওয়া শেষ হলে সে কফি দিল। দুজনেই সফায় বসল। কিছুক্ষণ স্তব্ধতা রইল। তারপর আদিত্য ধীরে ধীরে জিজ্ঞেস করল, যদি বলতে চান তবে এই চোট কিভাবে লাগল, আর আপনি এখানে একা কেন ছিলেন? এই কথা শুনেই তার চোখ আবার ভরে এলো। সে কাপটি দুহাত দিয়ে ধরল এবং প্রথমবার তার দিকে তাকিয়ে বলল, আমার কাহিনী অনেক লম্বা এবং অনেক যন্ত্রণাদায়কও। এতটুকু বলে সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, যেন শব্দগুলো গলায় আটকে গিয়েছিল। আদিত্য তাকে মন দিয়ে দেখছিল, কিন্তু মাঝখানে কিছুই বলল না। সে অনুভব করছিল যে যদি সে সামান্যতম তাড়াহুড়ো করে তবে মেয়েটি হয়তো আবার নিজের ভেতরে গুটিয়ে যাবে। ঘরে শুধু বৃষ্টির শব্দ আর দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। মেয়েটি গভীর শ্বাস নিল, চোখের কোণ মুছল এবং ধীরে ধীরে বলতে শুরু করল, আমার নাম স্নেহা এবং আমি এখানকার নই। সে উত্তরপ্রদেশের একটি ছোট শহর থেকে এসেছিল। তার বাবা সরকারি চাকুরে ছিলেন এবং ঘরে কোনো কিছুর অভাব ছিল না। মা ছিলেন সহজ সরল এবং ঘর সামলানোর মতো মহিলা। স্নেহা তাদের একমাত্র সন্তান ছিল, তাই সবাই তাকে খুব ভালোবাসত। পড়াশোনাতেও সে ভালো ছিল এবং তার জীবন স্বাভাবিক চলছিল, যতক্ষণ না তার সাথে একটি ছেলের পরিচয় হয়েছিল।
কলেজের বাইরে একটি বাইক মেরামতের ছোট দোকান ছিল। রোজ আসা যাওয়ার পথে তার নজর সেখানে কাজ করা ছেলেটির উপর পড়ত। প্রথমে সে গুরুত্ব দিত না, কিন্তু ধীরে ধীরে দুজনের নজর মিলতে লাগল। সে হাসত আর স্নেহা চোখ নামিয়ে নিত। কয়েক মাসের মধ্যে দুজনে কথা বলতে শুরু করল, এবং কবে যে বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল তা সে বুঝতেই পারল না। তার মনে হতো ওই ছেলেই তার পুরো পৃথিবী। যখন বাড়ির লোক জানতে পারল, তখন তারা কঠোরভাবে মানা করে দিল। বাবা পরিষ্কার বলে দিলেন যে সে ওই ছেলেকে বিয়ে করতে পারবে না। কিন্তু ভালোবাসায় ডুবে থাকা স্নেহার মনে হলো বাড়ির লোক তার সুখ বুঝতে পারছে না। রাগ আর জেদে সে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিল। এক রাতে সে চুপচাপ কিছু জামাকাপড় আর টাকা নিয়ে বেরিয়ে গেল। স্টেশনে ছেলেটি তার অপেক্ষা করছিল এবং দুজনে মুম্বাই চলে এলো। শুরুতে সব ঠিক মনে হলো। ভাড়ার ঘরে থাকতে শুরু করল এবং সে বিয়ের আশ্বাস দিতে থাকল। কিন্তু যখনই স্নেহা বিয়ের কথা বলতো, সে এড়িয়ে যেত। কখনো টাকার বাহানা, কখনো সঠিক সময়ের অজুহাত। স্নেহা অস্থির হয়ে উঠতে লাগল, কিন্তু এখন আর ফিরে যাওয়ার উপায় ছিল না। বাড়ির সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিল এবং সে নিজেকে কাউকে মুখ দেখানোর যোগ্য মনে করত না। তারপর একদিন ছেলেটি বলল যে 2 দিন পর বিয়ে হবে আর কিছু জরুরি কাগজ বানাতে হবে। স্নেহা খুশি হয়ে গেল। তার মনে হলো এবার সব ঠিক হয়ে যাবে। 2 দিন পর সে তাকে একটি পুরনো বাড়িতে নিয়ে গেল। ভেতরের পরিবেশ খুব অদ্ভুত ছিল। কিছু মহিলা তাকে অদ্ভুত নজরে দেখছিল। ছেলেটি বলে চলে গেল যে এক্ষুনি আসছে, কিন্তু সে আর ফিরে এলো না। স্নেহা অপেক্ষা করতে থাকল। ধীরে ধীরে সে বুঝতে পারল যে জায়গাটা সঠিক নয়। সেখানকার কথাবার্তা শুনে তার বুক কেঁপে উঠল। তার মনে হলো সে বড় বিপদে ফেঁসে গেছে। সে বাইরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা লোকগুলো আটকে দিল এবং বলল যে এখন সে আর এখান থেকে যেতে পারবে না। এটি শুনেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল যাকে সে বিশ্বাস করেছিল সেই তাকে ধোঁকা দিয়েছে। সে কাঁদতে থাকল, কাকুতি মিনতি করল, কিন্তু কারোর দয়া হলো না। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে গেল। পেছনে লোকগুলো তাকে তাড়া করছিল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রাস্তা পিচ্ছিল ছিল, কিন্তু তাকে শুধু ছুটতে হয়েছিল। কোনোভাবে সে একটি ভিড় করা চৌমাথায় পৌঁছে গেল এবং মানুষের মাঝে লুকিয়ে পড়ল। পিছু ধাওয়াকারীরা ফিরে গেল। পালানোর সময় সে পড়ে গিয়েছিল এবং তার মুখে সেই আঁচড় লেগেছিল যা আদিত্য দেখেছিল। এতটুকু বলে স্নেহার গলা ভেঙে গেল। তার হাত কাঁপছিল এবং চোখের জল থামছিল না। সে ধীরে ধীরে বলল, আমি অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কোথায় যাব। তখনই আপনার গাড়ির আলো আমার উপর পড়ল। সে মাথা নিচু করল এবং নিচু স্বরে বলল, যদি আপনি ওই সময় ফিরে না আসতেন তবে হয়তো আমি জীবিতও বাঁচতাম না। স্নেহার এই কথা শুনে আদিত্যের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে প্রথমবার অনুভব করল যে সামনে বসে থাকা এই মেয়েটি শুধু বিচলিত নয়, বরং ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। সে কোনো কথা না বলে টেবিলের উপর রাখা জলের গ্লাসটি তার দিকে বাড়িয়ে দিল। স্নেহা কাঁপানো হাতে গ্লাসটি ধরল এবং ছোট ছোট চুমুক দিতে লাগল। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এবার এই স্তব্ধতা ভারী ছিল। আদিত্য ধীরে ধীরে বলল, এখন তুমি সুরক্ষিত আছো, এখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এটি শুনেই স্নেহার চোখ দিয়ে আবার জল বেরিয়ে এলো, কিন্তু এবার তাতে ভয় কম আর স্বস্তি বেশি ছিল। সম্ভবত অনেক দিন পর তার প্রথমবার এমন মনে হয়েছিল যে সে কোনো সুরক্ষিত জায়গায় আছে। রাত অনেক হয়েছিল, তাই আদিত্য তাকে আরাম করতে বলল। স্নেহা চুপচাপ মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল। সেই রাতে তার ঘুম তো এলো না, কিন্তু সে বিছানায় শুয়ে রইল, যেন শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। সকালে যখন তার চোখ খুলল, তখন জানলা দিয়ে হালকা রোদ ভেতরে আসছিল। সে কয়েক মুহূর্তের জন্য বুঝতেই পারল না যে সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে আগের রাতের সব কথা মনে পড়ে গেল। সে উঠল এবং ঘর থেকে বাইরে এলো তো দেখল বাড়িটা অনেক বড় আর সাজানো ছিল, কিন্তু অদ্ভুতভাবে ফাঁকাও মনে হচ্ছিল। তখনই রান্নাঘর থেকে আওয়াজ এলো। আদিত্য প্রাতরাশ তৈরি করছিল। তাকে দেখে স্নেহা কিছুটা অস্বস্তি বোধ করল। সে বলল, আপনি কষ্ট করলেন কেন, আমি করে দিতাম। আদিত্য হাসল এবং বলল, তুমি অতিথি, আর তাছাড়া আমার অভ্যেস আছে। স্নেহা চুপ হয়ে গেল। সে অনুভব করল যে এই বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও আদিত্য নিজে কাজ করছে। নাস্তার সময় দুজনের মধ্যে বেশি কথা হলো না, কিন্তু পরিবেশ এখন আর আগের রাতের মতো ভারী ছিল না। খাওয়ার পর স্নেহা ধীরে ধীরে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, আমি কারোর উপর বোঝা হতে চাই না। আদিত্য সঙ্গে সঙ্গে জবাব দিল, তুমি বোঝা নাও, যতক্ষণ না তুমি অন্য কোথাও নিরাপদ জায়গা পাচ্ছ তুমি এখানেই থাকতে পারো। স্নেহা কিছু বলতে চাইল, কিন্তু শব্দ খুঁজে পেল না। তার কাছে সত্যিই কোথাও যাওয়ার জায়গা ছিল না।
ঠিক সেই সময় সদর দরজার ঘণ্টি বাজল। আদিত্য দরজা খুলতে গেল তো দেখল সামনে তার বাবা দাঁড়িয়ে আছেন, যিনি হঠাৎ না জানিয়ে চলে এসেছিলেন। ভেতরে আসতেই তার নজর স্নেহার ওপর পড়ল। সে অবাক হয়ে গেল এবং কড়া গলায় বলল, এটি কে? আদিত্য শান্ত থেকে পুরো ঘটনা বলল, যে কিভাবে সে রাতে স্নেহাকে রাস্তা থেকে এনে এখানে আশ্রয় দিয়েছে। বাবার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, বেটা, সাহায্য করা ভালো কথা, কিন্তু কোনো অচেনা মেয়েকে ঘরে রাখা ঠিক নয়। যদি কাল কোনো বিপদ হয়ে যায় তবে? স্নেহা এসব শুনছিল এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। তার মনে হলো যে সম্ভবত এবার তাকে এখান থেকে যেতে হবে। তখনই আদিত্য দৃঢ় গলায় বলল, পাপা, এটি বিপদ নয়, বিপদে আছে। যদি আমরাও একে ফিরিয়ে দিই তবে সে কোথায় যাবে? কয়েক মুহূর্তের জন্য ঘরে নীরবতা ছেয়ে গেল। বাবা স্নেহার দিকে তাকালেন। তার চোখে ভয় আর অসহায়তা পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মন কিছুটা গলে গেল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু সাবধানতা জরুরি। তারপর তিনি স্নেহার কাছে নরম স্বরে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি পড়াশুনো করেছ? স্নেহা ধীরে ধীরে জানালো যে সে স্নাতক পাশ করেছে। এটি শুনে তিনি বললেন, যদি তুমি চাও তবে আমাদের অফিসে কাজ করতে পারো। এতে তোমার মনও ভালো থাকবে আর তুমি নিজের উপর ভরসাও পাবে। এটি শুনেই স্নেহার চোখে হালকা চমক এলো। অনেক সময় পর কেউ তাকে বোঝা নয়, বরং যোগ্য ভেবেছিল। সে ধীরে ধীরে ধন্যবাদ জানালো। সেই দিন থেকে তার জীবনে এক নতুন মোড় এলো। সে ঘরের ছোটখাটো কাজ করতে লাগল, অফিসে যেতে শুরু করল এবং ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগল। দিন কাটতে লাগল। বাড়িটি যা আগে নিঝুম আর শূন্য লাগত, এখন তাতে হালকা হালকা প্রাণ চাঞ্চল্য আসতে লাগল। আদিত্য অনুভব করতে শুরু করল যে তার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে। স্নেহা তার পছন্দের খাবার বানাত, তার জিনিসের খেয়াল রাখত এবং না বলতেই তার প্রয়োজন বুঝে যেত। দুজনের মধ্যে একটি না বলা সম্পর্ক তৈরি হতে লাগল। এমন সম্পর্ক যাতে শব্দের প্রয়োজন হয় না, শুধু আপনত্ব নিজেই অনুভব করা যায়। কিন্তু দুজনের মধ্যে কেউই নিজের মনের কথা বলার সাহস জোগাতে পারছিল না। স্নেহার মনে হতো যে সে নিজের অতীতের কারণে এর যোগ্য নয়, আর আদিত্যের ভয় ছিল যে কোথাও সে তাকে তার বাধ্যবাধকতার সুযোগ নেওয়া মানুষ ভেবে না বসে। এই নীরব দূরত্বের সাথেই তাদের জীবন এগিয়ে যাচ্ছিল। তারা জানত না যে শীঘ্রই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা তাদের সম্পর্ককে চিরকালের জন্য বদলে দেবে। যাই হোক বন্ধুরা, এক রাতে আবহাওয়া হঠাৎ বদলে গেল। সারাদিন গুমোট গরম ছিল, কিন্তু শেষ রাতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বিদ্যুৎ চমকানোর শব্দ এতটাই জোরালো ছিল যে পুরো বাড়িটা যেন কাঁপছে বলে মনে হচ্ছিল। আদিত্য নিজের ঘরে ল্যাপটপে কাজ করছিল যে তখনই হঠাৎ সে একটি তীব্র চিৎকার শুনতে পেল। এই আওয়াজ স্নেহার ঘরের দিক থেকে এসেছিল। সে ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল এবং দৌড়ে তার ঘরের দিকে গেল। দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে গিয়ে সে দেখল যে স্নেহা বিছানার কোণে গুটিছুটি মেরে বসে আছে, দুহাত কানের ওপর রাখা এবং চোখ দুটো শক্ত করে বন্ধ। তার পুরো শরীর কাঁপছিল। আদিত্য কাছে গিয়ে ধীরে ধীরে বলল, স্নেহা, কি হয়েছে? সে চোখ খুলল এবং তাকে দেখেই প্রায় কেঁদে ফেলল। আমার বিদ্যুতের আওয়াজে খুব ভয় লাগে, প্লিজ আপনি এখানেই থাকুন, সে কাঁপানো গলায় বলল। আদিত্য কিছু না বলে সেখানেই চেয়ার টেনে বসে পড়ল। বাইরে মেঘ ক্রমাগত গর্জন করছিল এবং প্রতিটি কড়কড়ানির সাথে স্নেহা কুঁকড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে চেয়ার ছেড়ে বিছানার কাছে চলে এলো এবং বলল, ভয় পাওয়ার দরকার নেই, আমি এখানেই আছি। তার শব্দে এমন ভরসা ছিল যে স্নেহার ভয় একটু কমতে লাগল। সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করল, কিন্তু তার নিঃশ্বাস তখনও দ্রুত চলছিল। সময় কেটে গেল। ঘরে হালকা আলো ছিল আর বাইরে বৃষ্টি অবিরাম চলছিল। হঠাৎ একটি খুব তীব্র বিদ্যুৎ চমকালো এবং সেই মুহূর্তেই স্নেহা ভয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। সে নিজেকে আটকাতে পারেনি। আদিত্য এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল, কিন্তু তারপর সে ধীরে ধীরে তার মাথায় হাত রাখল, যেন কোনো শিশুকে শান্ত করছে। সেই মুহূর্তে দুজনের মাঝখানের সমস্ত দূরত্ব শেষ হয়ে গেল। স্নেহার হৃদস্পন্দন দ্রুত ছিল এবং আদিত্য অনুভব করছিল যে সে তার উপর পুরোপুরি ভরসা করছে। কিছুক্ষণ পর স্নেহার মনে হলো যে সে কি করছে। সে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল এবং লজ্জায় তার মুখ নিচু হয়ে গেল। তার চোখে জল এসে গেল। সরি, আমার থেকে ভুল হয়ে গেছে, সে নিচু স্বরে বলল। আদিত্য তার মুখ উপরে তুলল এবং খুব শান্ত গলায় বলল, ভুল নয়, এটি ভয় ছিল এবং আমি তোমার সাথে আছি। তার কথায় কোনো কৃত্রিমতা ছিল না, শুধু সত্য ছিল। তারপর সে সাহস জুটিয়ে বলল, স্নেহা, আমি তোমাকে কিছু বলতে চাই। সম্ভবত অনেক আগে থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় পেতাম যে পাছে তুমি ভুল না বোঝো। স্নেহা চুপচাপ তার দিকে তাকাতে লাগল। আদিত্য গভীর শ্বাস নিল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি, আর যদি তুমি চাও তবে আমি তোমাকে বিয়ে করতে চাই।
এটি শুনেই স্নেহার চোখ বড় বড় হয়ে গেল। তার যেন বিশ্বাসই হলো না যে কেউ তার অতীতের পরেও তাকে এত সম্মান দিতে পারে। সে ধীরে ধীরে মাথা নাড়ল। না, আমি এর যোগ্য নই। আমার অতীত পরিষ্কার নয়, লোকে কথা বলবে। আদিত্য সঙ্গে সঙ্গে বলল, আমার লোকের পরোয়া নেই, আমার শুধু তোমার পরোয়া আছে। স্নেহার চোখে জল ভরে এলো। সে বলল, কিন্তু আমি ভয় পাই, যদি আবার সবকিছু ভেঙে যায় তো? আদিত্য তার হাত ধরে ফেলল এবং বলল, যতক্ষণ আমি আছি কিছু ভাঙবে না। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এবার এই নীরবতা ছিল স্বস্তির। বাইরে বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু ভেতরে দুটি ভাঙা হৃদয় প্রথমবার জুড়তে শুরু করেছিল। স্নেহা ধীরে ধীরে মাথা নিচু করল, কিন্তু নিজের হাত সরিয়ে নিল না। এটিই ছিল তার মৌন সম্মতি। সেই রাতে দুজনে কোনো বড় প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু একে অপরের সঙ্গ অনুভব করে নিয়েছিল। তারা জানত যে এখন তাদের জীবন আর আগের মতো থাকবে না, কারণ এখন তারা একা ছিল না। সেই রাতের পর যেন সবকিছু বদলে গেল। আদিত্য আর স্নেহা এখন আগের মতো অচেনা বা শুধু সমবেতই রইল না, বরং তাদের মধ্যে একটি সত্য সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। পরের দিনই আদিত্য নিজের বাবার সাথে পরিষ্কারভাবে কথা বলল। সে কোনো দ্বিধা ছাড়াই বলল যে সে স্নেহাকে বিয়ে করতে চায়। বাবা কিছুক্ষণ চুপ রইলেন। তার অবাক তো লাগল, কিন্তু তিনি স্নেহাকে এতদিনে কাছ থেকে দেখেছিলেন। তার ব্যবহার, তার সারল্য এবং তার যন্ত্রণা তার মন জয় করে নিয়েছিল। তিনি শুধু এতটুকুই বললেন, যদি তোমরা দুজনে একে অপরকে বোঝো আর খুশি থাকতে পারো, তবে আমার কোনো আপত্তি নেই। এটি শুনে আদিত্যের মুখে প্রশান্তি এলো। যখন এই কথা স্নেহাকে জানানো হলো, তখন তার চোখে আনন্দ আর ভয় দুটোই একসাথে এলো। সে বিশ্বাস করতে পারছিল না, যাকে সে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার সময় ভাবছিল, সেখান থেকেই সে এক নতুন শুরু পাচ্ছে। কয়েকদিন পর খুব সাদামাটাভাবে দুজনের বিয়ে হয়ে গেল। কোনো লোক দেখানো চাকচিক্য নয়, শুধু আপন মানুষ আর অকৃত্রিম খুশি। বিয়ের পর স্নেহা পুরো মন দিয়ে ঘর সামলে নিল। সে আদিত্যের বাবার খেয়াল রাখত, ঘর সাজিয়ে রাখত এবং আদিত্যের প্রতিটি ছোট বড় প্রয়োজন বুঝতে শুরু করল। বাড়ি যা আগে শূন্য লাগত, এখন সত্যি ঘরের মতো মনে হতে লাগল। সময় কেটে গেল এবং তাদের জীবন খুশিতে ভরে উঠতে লাগল। স্নেহা ধীরে ধীরে নিজের পুরনো ভয়গুলো ভুলতে শুরু করেছিল। আদিত্য প্রতি পদক্ষেপে তার সাথে থাকত, তাকে কখনো একা অনুভব করতে দিত না। প্রায় 1 বছর পর তাদের ঘরে একটি ছোট্ট মেয়ে জন্ম নিল। সেই দিন বাড়িতে যত খুশি ছিল তা সম্ভবত আগে কখনো ছিল না। আদিত্য নিজের মেয়েকে কোলে নিয়ে বারবার দেখছিল আর হাসছিল, যেন সে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ পেয়ে গেছে। কিন্তু সেই খুশির মাঝে স্নেহা হঠাৎ কাঁদতে লাগল। সে নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আদিত্য ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে, সব ঠিক আছে তো? স্নেহা কান্নার মাঝে বলল, আজ আমার নিজের বাড়ির খুব মনে পড়ছে। আমার মাও আমাকে এভাবেই কোলে নিয়ে বসতেন। আমি তাদের সাথে খুব ভুল করেছি। তার কথায় অনুশোচনা পরিষ্কার ফুটে উঠছিল। এত বছর ধরে চেপে রাখা যন্ত্রণা আজ বাইরে বেরিয়ে এলো। আদিত্য তার হাত ধরে ফেলল এবং শান্ত স্বরে বলল, ভুল প্রতিটি মানুষের থেকেই হয়, কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায় না। যদি তুমি চাও তবে আমরা তাদের সাথে দেখা করতে যেতে পারি। এটি শুনেই স্নেহা চমকে তার দিকে তাকালো। তার মনে আশার এক কিরণ জাগল, কিন্তু সাথে ভয়ও ছিল যে পাছে তাকে আবার প্রত্যাখ্যান না করা হয়। আদিত্য ভরসা দিল যে সে সাথে থাকবে, যা হবে একসাথে সামলাব। কয়েক মাস পর যখন বাচ্চাটি একটু বড় হলো, তখন তারা স্নেহার গ্রামে পৌঁছালো। দামি গাড়ি গ্রামের কাঁচা রাস্তায় আসতে দেখে মানুষ অবাক হয়ে গেল। যখন স্নেহা গাড়ি থেকে নামল, তখন তার মা বাবাও বাইরে চলে এলেন। অনেক বছর পর মেয়েকে সামনে দেখে প্রথমে তো তারা চুপ হয়ে গেলেন, যেন শব্দই শেষ হয়ে গিয়েছিল। তারপর তাদের নজর স্নেহার কোলে বাচ্চার ওপর গেল। স্নেহা কাঁদতে কাঁদতে তাদের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আমাকে মাফ করে দিন, আমি খুব বড় ভুল করেছিলাম। মা সঙ্গে সঙ্গে তাকে তুলে নিলেন এবং বুকে জড়িয়ে ধরলেন। বাবার চোখেও জল এসে গেল, কিন্তু তিনি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন যাতে কেউ দেখতে না পায়। এত বছরের যন্ত্রণা এক মুহূর্তে গলে গিয়েছিল। যখন তারা পুরো কাহিনী শুনলেন যে তাদের মেয়ে কি সহ্য করেছে এবং কিভাবে আদিত্য তাকে সামলেছে, তখন তারা আদিত্যকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি আমাদের মেয়েকে নতুন জীবন দিয়েছ। সেই দিন প্রথমবার স্নেহা অনুভব করল যে তার অসম্পূর্ণ সম্পর্ক আবার সম্পূর্ণ হয়ে গেছে। এরপর থেকে তাদের আসা যাওয়া শুরু হয়ে গেল। কখনো মা বাবা শহরে আসতেন, কখনো তারা গ্রামে যেতেন। স্নেহার মুখে এখন সেই প্রশান্তি ছিল যা কাউকে নিজের সবকিছু ফিরে পাওয়ার পর মেলে। তার মেয়ে ঘরের নতুন খুশির কারণ হয়ে উঠেছিল। আদিত্য, স্নেহা এবং তাদের পরিবার এখন একটি সাধারণ কিন্তু অত্যন্ত সুখী জীবনযাপন করছিল। অতীতের ক্ষত পুরোপুরি মুছে তো যায়নি, কিন্তু এখন সেগুলো আর যন্ত্রণা দিত না, শুধু একটি শিক্ষা হয়ে থেকে গিয়েছিল।
এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা এটাই যে একটি ভুল সিদ্ধান্ত জীবনকে অন্ধকারে নিশ্চয়ই ঠেলে দিতে পারে, কিন্তু যদি সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গ পাওয়া যায় তবে সেই জীবন আবার আলোয় ভরে উঠতে পারে। পৃথিবীতে খারাপ লোক আছে, কিন্তু ভালো লোকও কম নাই। প্রয়োজন শুধু সাহস, ধৈর্য এবং সঠিক বিশ্বাসের। এবার আপনি বলুন, যদি সেই রাতে আদিত্যই মেয়েটিকে উপেক্ষা করে চলে যেত, তবে কি স্নেহার জীবন কখনো বদলাতে পারত? কি একজন মানুষের ছোট্ট একটি সাহায্য কারোর পুরো জীবন বাঁচাতে পারে? যদি আপনার এই কাহিনীটি মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক নিশ্চয়ই করবেন এবং এমনই সত্য ও প্রেরণামূলক কাহিনীর জন্য যুক্ত থাকুন। দেখা হবে পরের কাহিনীতে।